আপনারা শুনছেন মিট ইউর হ্যাপি কেমিক্যাল এর সম্পূর্ণ বাংলা অডিও বুক। বইটি লিখেছেন লরিতা গ্রাজিয়ানো। দেখুন, একটা সাকসেসফুল আর একটা আনসাকসেসফুল মানে স্ট্রাগলিং মানুষের মধ্যে পার্থক্য কি? পার্থক্য শুধু প্রতিদিনকার অভ্যাসগুলোর। কারণ ভালো হ্যাবিট মানুষদের জন্য সুন্দর ডেস্টিনি তৈরি করে। ভালো হ্যাবিটগুলো নিজের মধ্যে ডেভেলপ করতে না পারা একটি স্ট্রাগলফুল লাইফ তৈরি করে। আর ভালো অভ্যাস নিজের মধ্যে ডেভেলপ করতে না পারাটা এবং খারাপ অভ্যাসের মধ্যে ডুবে থাকাটা একটা আনসাকসেসফুল লাইফ তৈরি করে। যেহেতু আপনি এই ভিডিওটি দেখছেন আর এটি শুনছেন, এটা খুব সহজে প্রমাণ করে যে আপনি একটা সফল জীবন চান। আপনি আপনার জীবনকে নিজের মতো করে চালাতে চান। এর মানে যদি সফলতা চান তবে আপনাকে সফল হওয়ার অভ্যাসগুলো মানে চরিত্রের ভালো দিকগুলো, প্রতিদিনকার হ্যাবিটগুলো নিজেদের মধ্যে তৈরি করতে হবে। আর আজকের এই বইটি আপনাকে অনেক বেশি সাহায্য করতে চলেছে এই কাজটিতে। আজকে আমরা যে বইটি শুনতে যাচ্ছি এর নাম মিট ইউর হ্যাপি কেমিক্যাল। বইটি লিখেছেন প্রফেসর লরিতা গ্রাজিয়ানো। লেখক সোশ্যাল সায়েন্সে একজন পিএইচডি গ্র্যাজুয়েট। তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির একজন প্রফেসর। তিনি ইনার মলিকিউলার ইনস্টিটিউটের ফাউন্ডার, যেখানে তিনি ওই সমস্ত অশান্ত আর স্ট্রেসফুল লাইফ অতিবাহিত করা লোকেদের ট্রিটমেন্ট করেন। এই বইটিতে আপনি আপনার ব্রেইনের সাইকোলজি সম্পর্কে জানবেন, আর এটা শিখবেন আপনি একে নিজের ইশারাতে নাচানোর জন্য কিভাবে ম্যানিপুলেট করতে পারেন। আপনার হ্যাপি কেমিক্যালগুলো সম্পর্কে জানা আপনাকে স্বাধীন হতে আর যেই অভ্যাসগুলোই আপনি নিজের মধ্যে ডেভেলপ করতে চান সেগুলো তৈরি করতে অনেক বেশি সাহায্য করবে। বইটি আপনাকে সঠিক উপায়ে প্ল্যান তৈরি করা, পরিবর্তনের জন্য নিজের ব্রেইনের বিরুদ্ধে লড়তে শেখা আর নিজের লক্ষ্যে অবিচল থাকতে স্ট্র্যাটেজি ব্যবহার করতে শিখাবে। এই সামারিতে আপনি যে লেসনগুলো শিখবেন সেগুলো সায়েন্টিফিক রিসার্চ থেকে বানানো হয়েছে। এটা আপনাকে আপনার ব্রেইনকে রিওয়্যার করতে সাহায্য করবে এবং আপনাকে আপনার জীবন পরিবর্তন করতে গাইড করবে। আসুন এক পাওয়ারফুল সামারি শুরু করা যাক। কেন আমরা আমাদের খারাপ অভ্যাসগুলোকে সহজে ছাড়তে পারি না? নতুন প্রোডাক্টিভ রুটিন বানানো কঠিন কেন মনে হয়? বিশ্বাস করুন, অনেক মানুষের কাছেই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটা কষ্টকর। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ বছরের শুরুতে পরিবর্তনের সিদ্ধান্ত নেই। আমরা আমাদের রেগুলার টার্গেটগুলো লিখি এবং কঠোর পরিশ্রমের সিদ্ধান্ত নেই। এই নতুন বছরটি পুরোপুরি আমার জন্য আলাদা হবে এমন ভাবনা রাখি, কিন্তু আমরা মাত্র কিছুদিন চেষ্টা করার পরই পুনরায় আমাদের সেই আগের অবস্থানে ফেরত যাই। আসলে এর পেছনে মূল কারণটা কি সেটা না জেনে আমরা এই অসুখকে ঠিক করতে পারবো না। যখন আপনি এটা বুঝতে পারবেন আপনার তৈরি করা প্ল্যানগুলো কেন টিকে থাকে না, তখন আপনি আপনার গোলসগুলোর জন্য প্ল্যান বানানোর তরিকা পরিবর্তন করতে পারবেন। এখানে আপনি শিখবেন হ্যাপি কেমিক্যালগুলো কিভাবে আমাদের মধ্যে লং লাস্টিং অভ্যাস তৈরি করতে সাহায্য করতে পারে। আপনি বুঝতে পারবেন আপনার ব্রেন কিভাবে কাজ করে আর সত্যি কি এটা পরিবর্তনকে রিজেক্ট করে। আপনি বুঝতে পারবেন কোনো কিছু করতে গেলে কেন আপনার ব্রেন আপনার বিরোধিতা করে আর একে কিভাবেই বা নিজের নিয়ন্ত্রণে রেখে কাজ করানো যায়। আর এই বইটি শেষ হতে হতে আপনি আপনার জীবনকে পরিবর্তন করার জন্য একটা মজবুত প্ল্যান তৈরির তরিকা বুঝে যাবেন। আর এই পরিবর্তন টেম্পোরারি হবে না, বরঞ্চ পার্মানেন্ট হবে। তাই ডিসিপ্লিন হয়ে যান আর নিজের সিদ্ধান্তের উপর মজবুত থাকুন। মিট ইউর হ্যাপি কেমিক্যালস। আমাদের ব্রেনের ফাংশনের মধ্যে কিছু সিমিলারিটিস আছে। প্রথমত, মানুষের ব্রেন মলিকিউলার সার্কিট এবং নিউরন এর ব্যবহার করে কাজ করে, যা হ্যাপি কেমিক্যাল রিলিজ করে। দ্বিতীয়ত, ব্রেন এই হ্যাপি কেমিক্যালগুলো কোনো উদ্দেশ্যকে পাওয়ার জন্য রিলিজ করে, আর সেই উদ্দেশ্যটি হলো আমাদের জীবিত থাকা। এই হ্যাপি কেমিক্যালগুলোর মধ্যে রয়েছে ডোপামিন, এন্ডরফিন, অক্সিটোসিন এবং সেরোটোনিন, চেনা জানা পুরনো এক্সপিরিয়েন্স যেগুলো কেমিক্যালগুলোকে ট্রিগার করে। প্রত্যেকটি মানুষ নিজের জীবনের এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আলাদা আলাদাভাবে রিঅ্যাক্ট করে থাকে। এজন্য যে বিষয়টা আপনার ডোপামিনকে ট্রিগার করতে জরুরি সেটা অন্যদের জন্য ট্রিগার করবে এমনটা বলা যাবে না। লোকেরা ডোপামিন সম্পর্কে সবচেয়ে বেশি জানে। আমাদের ব্রেন ডোপামিনকে শরীরকে কতটুকু এনার্জি দেওয়া দরকার সেই হিসাবে রিলিজ করে, যাতে আমাদের শরীর কোনো রিওয়ার্ড বা পুরস্কারকে খুঁজে নিতে পারে। যখন আপনি কোনো কিছু পাওয়ার জন্য গোল সেট করেন তখন ডোপামিন ওই ফিলিংস যেটা আপনি কোনো কিছুতে সফলতা অর্জন পাওয়ার আশা করার সময় ফিল করেন। যেমন একটা বানর যখন গাছ থেকে একটা আম খাওয়ার জন্য গাছে উঠতে চেষ্টা করে, বানরটি আমের যত কাছে যেতে থাকে তার ব্রেন তত বেশি পরিমাণে ডোপামিন রিলিজ করতে থাকে। এই কেমিক্যাল তাই নিশ্চিত করে যাতে করে বানরটির শরীর ওই আম পর্যন্ত পৌঁছাতে পারে। ডোপামিনের ব্যবহার এনার্জিকে ম্যানেজ করার জন্য করা হয়। এটা শুধুমাত্র তখনই রিলিজ হয় যখন আমাদের মস্তিষ্ক কোনো একটা নির্দিষ্ট পুরস্কারকে খুঁজে নেয়, যে পুরস্কারকে ওই মানুষটা পূর্বেও এক্সপিরিয়েন্স করেছে। যখন আমরা কোনো নতুন পুরস্কারকে এক্সপিরিয়েন্স করি তখন ডোপামিন একে স্টোর করে নেয়। একবার সেই পুরনো সময়গুলোর কথা চিন্তা করুন, যখন ছাত্ররা অ্যাস্ট্রোনট হওয়ার জন্য, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ছাত্র জীবনে দিন পার করছে,
পড়াশোনা করেছে। ডোপামিন ছাড়া তারা নিজেদের টার্গেটগুলোকে পাওয়ার জন্য এতটা দৃঢ়তার সাথে লেগে থাকতে পারত না। প্রতিবার যখন ছাত্ররা একটা করে মাইলস্টোন পূরণ করত, তখন তাদের খুশি রাখতে আর সামনে এগোনোর জন্য তাদের ব্রেইন ভালো মাত্রায় ডোপামিন রিলিজ করত। এন্ডরফিনও এমন একটা কেমিক্যাল, এটাও হ্যাপি কেমিক্যাল, যেটা আমাদের ব্রেইনে তখন রিলিজ হয় যখন আমরা ব্যথা বা কষ্ট অনুভব করি। কখনো কখনো আমাদের সার্ভাইভাল ইনস্টিংক্ট এর জন্য আমাদের বডি এবং ব্রেইন ব্যথাকে লুকিয়ে রাখতে পারে। সার্ভাইভাল ইনস্টিংক্ট এর মানে কোনো ভয়ঙ্কর সিচুয়েশনে নিজেকে বাঁচানোর চেষ্টা করার জন্য কাজ করা। একজন মানুষ পড়ে গিয়ে কোনো রকম ব্যথা অনুভব না করে দাঁড়িয়ে পড়তে পারে, এটা এন্ডরফিনের প্রতিক্রিয়া। আপনি হয়তো দেখেছেন কোনো অ্যাক্সিডেন্ট করার সময় ব্যথা পাওয়ার সাথে সাথে আপনি বুঝতেই পারেন না যে আপনার কি হয়েছে। যদি আপনি অতীতে কোনো অ্যাক্সিডেন্ট অনুভব করে থাকেন তাহলে বুঝতে পারবেন কিছু সময়ের জন্য আপনি কোনো রকমের ব্যথা অনুভব করছেন না। এটা এই কেমিক্যালের কারণে হয়। একবার যখন এন্ডরফিন রিলিজ হওয়া বন্ধ হয়ে যায় তখন আপনি অ্যাক্সিডেন্টের ব্যথা অনুভব করতে পারেন, হতে পারে তখন আপনি চলতেও পারবেন না। কেমিক্যালটা ব্যথাকে শুধুমাত্র কিছুক্ষণের জন্য লুকিয়ে রাখতে পারে, কারণ আমাদের কি ক্ষতি হয়েছে আর আমাদের কি কি থেকে ক্ষতি হতে পারে এটাকে বোঝার জন্য ব্যথাকে অনুভব করাটা জরুরি। যদি সবসময় এন্ডরফিন আমাদের ব্যথাকে লুকিয়ে রাখার জন্য রিলিজ হতো, তাহলে আমরা কখনোই আগুনে পড়ে যাওয়া থেকে কিংবা আছাড় খাওয়া থেকে বা কোনো রকমের ব্যথা পাওয়া থেকে নিজেদের বাঁচাতে শিখতে পারতাম না। যখন আমরা হাসি অথবা কান্না করি তখন এন্ডরফিন ট্রিগার হয়। অনেকবার আমরা ফিজিক্যাল পেইন অনুভব করি আর আমরা না জেনেই হয়তোবা কান্না করি। আমাদের সেফটিকে পাক্কা করার জন্য ব্রেইনে এন্ডরফিন রিলিজ হয়। সেখানেই আমাদের ব্রেইনে অক্সিটোসিন রিলিজ হয় তখন যখন আমরা অন্যদের পাশে থাকার কারণে ভালো অনুভব করি। যখন আপনি আরো ভরসা পেয়ে যাবেন বা যখন কোনো ব্যক্তি আপনার কনফিডেন্স পেয়ে যায় তখন আপনি খুশি অনুভব করেন। এই যে দুইটা ভালো ফিলিংস আপনি অনুভব করছেন, এর জন্যই আমরা অন্য মানুষদের সাথে জুড়তে চাই। আপনি যতটা ইফেক্টিভ সম্পর্ক তৈরি করবেন ততটাই বেশি পরিমাণে কমফোর্টেবল হতে পারবেন। ওই মার ব্যাপারে চিন্তা করুন যে তার বাচ্চাকে জন্ম দিয়েছে। সে সত্যি অনেক বেশি ব্যথা অনুভব করেছে, কিন্তু সে আসন্ন বাচ্চার সাথে মেলার জন্য অনেক বেশি খুশি আর মোটিভেটেড হয়ে আছে। বাচ্চাটাও অক্সিটোসিনের রিলিজ অনুভব করে। বাচ্চাটার জীবনের চ্যালেঞ্জ সম্পর্কে সে অজ্ঞাত, কিন্তু তবু তার মায়ের সাথে সবসময় থাকতে চায়, কারণ বাচ্চাটা তার মায়ের সাথে সেফ অনুভব করে। বাচ্চার মা যখনই তাকে টাচ করে, যখনই তাকে দুধ পান করায়, তখন বাচ্চার ব্রেইনে অক্সিটোসিন রিলিজ হতে থাকে, কারণ আর এটা তার মাকে খুঁজে পেতে তাকে বাধ্য করে তোলে। যদি আপনি তাদের দুজনকে আলাদা করেন তবে দুইজনই আনকমফোর্টেবল ফিল করবে, কারণ তারা দুজন একজনের সাথে সেফ আর খুশি অনুভব করার ব্যাপারে অভ্যস্ত হয়ে গেছে। সেরোটোনিন এমন একটি হ্যাপি কেমিক্যাল, এটা ব্রেইন তখন রিলিজ করে যখন মানুষ অন্য মানুষদের দ্বারা রেসপেক্টফুল হওয়ার ফিলিংসকে অনুভব করে। জীবিত থাকার জন্য রেসপেক্ট বা সম্মান পাওয়াটা অনেক বেশি জরুরি। যখন আমরা রেসপেক্ট মানে সম্মান হারিয়ে ফেলি তখন আমরা আমাদের সেফটি আর সেলফ এস্টিমও হারিয়ে ফেলি। এজন্য আমরা সবসময় কম্পিটিটরদের সাথে সার্ভাইভ করতে চাই এবং সামনে এগোতে অন্যদের রেসপেক্ট পেতে চাই। রেসপেক্ট চাওয়ার মতলব এই নয় যে আপনি অন্যদের থেকে উপরে উঠার জন্য তাদের ক্ষতি করবেন বা তাদের দাবিয়ে রাখবেন, কিন্তু আপনি এটার ব্যবহার নিজের ভালো পারফরমেন্সকে পাকা করার জন্য করতে পারেন। কোনো মানুষের জন্য নিজের সমস্ত কম্পিটিটরদের পেছনে ফেলে প্রথম হওয়ার সিচুয়েশন কি ইমাজিন করুন। লোকেরা এমন লোকেদেরকে লোভী, নিষ্ঠুর বা অনেক কিছুই বলতে পারে, কিন্তু যদি আপনি নিজে এমনটা করেন, সফলতা পান আর সবার মধ্যে নিজের একটা আইডেন্টিটি দাঁড় করান, তবে আপনি নিজেকে মাফ করে দেন এবং ভেতরে ভেতরে বলেন আমি এটা শুধুমাত্র সার্ভাইভ করার জন্য করেছি। একজন মানুষ অন্যদের রেসপেক্ট পাওয়ার জন্য লাগাতার তাকে ভয় পাওয়াতে আর তার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করতে থাকে, তখন তার অক্সিটোসিন রিলিজ হওয়া বন্ধ হয়ে যায়, কেননা কেউ তাকে ভরসা করে না। এজন্য আমরা সবসময় অন্যদের কষ্ট না দিয়ে সামনে এগোনোর চেষ্টা করি। আর এভাবেই মানুষ দুইটা কেমিক্যালকেই রিলিজ হতে দেয়, ভরসা এবং বন্ডিং এর মাধ্যমে অক্সিটোসিন আর অন্যদের রেসপেক্টের মাধ্যমে সেরোটোনিন। মেনে নিন আপনি একটা মিটিং এ আছেন আর আপনি যখন অনেক ভালো একটা কমেন্ট করলেন তখন আপনি অনেক ভালো অনুভব করবেন এবং গর্বিত অনুভব করবেন, কেননা আপনি আপনার কলিগদের রেসপেক্ট হাসিল করেছেন। এখানে আপনার ব্রেইন আপনাকে খুশি করার জন্য অক্সিটোসিন রিলিজ করছে। কিন্তু যদি আপনি মিটিং এ অন্যদের উপর আপনার মতামত চাপিয়ে দিতে চান আর লাগাতার বলতে থাকেন, তবে আপনি খারাপ অনুভব করবেন, কারণ আপনি অন্যদের ভরসা তখন হারিয়ে ফেলেছেন। আপনার কার্যকলাপ থেকে তারা ক্ষেপে উঠবে আর আপনার ব্রেইনে অক্সিটোসিন আর সেরোটোনিন রিলিজ হওয়া বন্ধ হয়ে যাবে। এতে আপনি দুঃখী হয়ে যাবেন। খুবই সিম্পল হিসাবগুলো। আমরা চলে যাব পরবর্তী অধ্যায়ে, গুড রিজন টু বি আনহ্যাপি। মানুষ বেশিরভাগ সময় অসুখী থাকার কারণ। আপনি কি জানেন একটা আনহ্যাপি কেমিক্যাল রয়েছে?
একে কর্টিসল বলে। আমরা স্বাভাবিকভাবে এই কেমিক্যালটিকে ব্যথা অনুভব করার সাথে জুড়ে থাকি। কর্টিসল আমাদের জীবিত থাকার জন্য একটা জরুরি ফিলিংস। ব্যথাকে অনুভব করা ছাড়া আমরা কোনো ঝুঁকি থেকে বাঁচার জন্য নিজেদের ভেতর কোনো ভয় অনুভব করব না। যখনই আমরা ইমোশনালি বা ফিজিক্যালি হার্ট হই, তখন আমাদের ব্রেন ওই ইনফরমেশনকে সেভ করে নেয়, এবং যখন আমাদের মনে হয় ওই সেম এক্সপিরিয়েন্সটা আমাদের পুনরায় হতে পারে, তখন আমাদের ব্রেন আমাদের আসন্ন ব্যথা পাওয়ার ঝুঁকি বলার জন্য কর্টিসল রিলিজ করে। আপনার শরীর অ্যালার্ট হয়ে যায় এবং আপনি একটা কষ্টকর সিচুয়েশনকে কন্ট্রোল করতে কিংবা তার থেকে বাঁচার জন্য তৈরি হয়ে যান। যখন অতিরিক্ত মাত্রায় কর্টিসল রিলিজ হয়, তখন আমরা ভয় অনুভব করি। যখন আমরা কম মাত্রায় কর্টিসল এক্সপিরিয়েন্স করি, তখন আমরা ঘাবড়ে থাকি এবং স্ট্রেস অনুভব করি। যখন কর্টিসল অতীতের অভিজ্ঞতাওয়ালা নিউরনগুলোর মধ্য দিয়ে বের হয়, তখন আমাদের ব্রেন ওই ঝুঁকিটাকে বোঝার জন্য চেষ্টা করে এবং এটা জানার চেষ্টা করে যে এতে আপনার কতটুকু কষ্ট হতে পারে। কেননা আমাদের ব্রেন ভবিষ্যৎ সম্পর্কে প্রেডিক্ট করতে পারে না, এজন্য এটা আমাদের ভুল সিগন্যাল পাঠাতে পারে। এটা আপনাকে কিছু সিচুয়েশনে ওভার রিয়েক্ট করাতে পারে। আর যেহেতু আমরা নিজেদের বেকুবের মতো দেখাতে চাই না, তাই আমরা এই ফলস অ্যালার্মে রিয়াক্ট করার ক্ষেত্রে লজ্জা অনুভব করি। আমরা চাই আমাদের ব্রেন সবসময় সঠিক সিগন্যাল দিক। চিড়িয়াখানায় মিরক্যাট নামে একটা জীব আছে। যখনই মিরক্যাটের কাছ দিয়ে কোনো বিমান উড়ে যায়, তখন সে লুকোনোর চেষ্টা করে, কেননা সে মনে করে যে ওইটা একটা চিল আর তাকে হামলা করার চেষ্টা করছে। মিরক্যাট জঙ্গলে জন্ম নেয়, যেখানে আকাশে ওরা অনেক ভয়ঙ্কর জীব দেখে, আর যখনই কোনো কিছু তাদের মাথার উপর দিয়ে উড়ে যায়, তখনই তাদের ব্রেন কর্টিসল রিলিজ করে। এটা এই প্রাণীটিকে সেফ রাখে আর জীবিত রাখে। চিড়িয়াখানা জঙ্গলের তুলনায় অনেক বেশি নিরাপদ। তবুও মিরক্যাট নিজের ইনস্টিংক্ট এর হিসাবে রিয়াক্ট করে। প্লেন তাকে কোনো রকম ক্ষতি না করে চলে যাওয়ার পরও সে লজ্জা অনুভব করে না। সে শুধু তার ভুল মেনে নেয় আর সামনে এগিয়ে যায়। মানুষেরও উচিত এই জীবজন্তুদের থেকে সেলফ অ্যাকসেপ্টেন্স শেখা। আমরা ব্যথা থেকে বাঁচার স্ট্র্যাটেজিও ডেভেলপ করে নিয়েছি। যদি আপনি প্রতিদিন গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরার কথা মনে রাখেন, অতীতে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হোক কিংবা না হোক, ইভেন আপনি এটা জানানো না যে ভবিষ্যতে কোনো অ্যাক্সিডেন্ট হবে কিনা, তবুও আপনি বেল্ট পরেন। কেননা যেই অ্যাক্সিডেন্ট এর কষ্টটার চিন্তা আপনি করছেন, সেটা আপনার কাছে আসার আগে থেকেই আপনি তার থেকে বাঁচতে সিট বেল্ট বাঁধছেন। এটা কর্টিসলের কাজ। কিন্তু মজার ব্যাপার হলো, ব্যথা থেকে পালানো সবসময় পারফেক্ট স্ট্র্যাটেজি নয়। আপনি যদি সকালে দৌড়ানোর ব্যথা থেকে পালাতে চান, আপনি যদি ঘন্টার পর ঘন্টা বসে নিজের স্কিল আর ট্যালেন্টকে ইমপ্রুভ করার কষ্ট বা পেইন থেকে পালাতে চান, আপনি যদি আপনার বিজনেসের আসন্ন চড়াই উতরাই থেকে পালাতে চান, পরিশ্রম করা থেকে পালাতে চান, তবে জীবনে কোনো কিছু অর্জন করতে পারবেন না। বহুবার আপনাকে আপনার ভয়ের মুখোমুখি দাঁড়াতে হবে। যদি আপনি কোনো কিছু প্রথমবার এক্সপেরিয়েন্স করেন, তবু বুদ্ধিমানের কাজ হবে আপনি একটু কষ্টকে অনুভব করুন, যাতে আপনি নতুন কিছু শিখতে পারেন। যখন আমরা আমাদের জীবনকে অন্যদের সাথে কম্পেয়ার করি, তখন আমাদের অনেক সময় মনে হয় তার জীবন অনেক সহজ। আমরা মনে করি সে অনেক খুশি আছে, আর জীবন তাকে যা দিচ্ছে তাতে সে খুব ভালোভাবে এনজয় করছে। আর আমরা এটাও চিন্তা করি আমি কত দুঃখে আছি আর কত কষ্টেই না আছি। এই অনুভূতিটা আসলে কর্টিসলেরই রেজাল্ট। এই আনহ্যাপি কেমিক্যাল এমন একটা জিনিস যা আপনি ডাইরেক্ট এক্সপিরিয়েন্স করেন, কিন্তু আপনি যা অন্যদের ব্যাপারে শোনেন তা শুধু শব্দ। এজন্য কর্টিসল আপনাকে অনুভব করায় আপনার জীবন বেশি খারাপ, কিন্তু বাস্তবে এর উল্টোটাও হতে পারে। আমাদের ব্রেন আসলে অনেক বেশি কমপ্লেক্স। এর ব্যথা ও ঝুঁকির ব্যাপারে নজরিয়া সবসময় সঠিক হয় না। যেমন ধরেন, একটা মেয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন সে তার ফ্রেন্ডের সাথে পার্টি করছিল এবং হাসছিল। পরবর্তীতে যখন সে কোমা থেকে ফেরত আসে, তখন সে শুনতে পায় তার বন্ধুটি মরে গেছে। মেয়েটা তার প্রবলেম সলভ করার জন্য থেরাপিস্টের কাছে যায়। যখনই সে হাসির শব্দ শুনতো, তখনই তার প্যানিক অ্যাটাকের অনুভূতি আসতো। তার ব্রেন অ্যাক্সিডেন্টের কারণ হিসেবে হাসিকে ওই দুর্ঘটনার সাথে জুড়ে দিয়েছে। তার ব্রেন ওই সিচুয়েশনকে নিয়ে নজরিয়াটা ভুল তৈরি করেছে তার জন্য। এজন্য অতিরিক্ত মাত্রায় কর্টিসল রিলিজ হওয়ার ফলে সে এটাকে কন্ট্রোল করতে পারেনি। আমাদের ব্রেন এভাবেই কাজ করে। আমরা অভিজ্ঞতা থেকে শিখি। আমরা এমন সিস্টেমের সাথে পয়দা হইনি যে আমরা সহজে বুঝতে পারবো কোন জিনিসটা থেকে আমাদের ব্যথা হবে আর কোন জিনিসটা থেকে খুশি। এতক্ষণ আমরা ফিজিক্যাল পেইনের ব্যাপারে কথা বললাম। সোশ্যাল পেইনও অনেক বড় একটা বিষয়। যখন আমাদের ব্রেন এমন সাইন অথবা সিগন্যাল দেখে যার দ্বারা আমাদের সামাজিক সম্পর্ক কিংবা সামাজিক রেসপেক্ট ঝুঁকিতে পড়ে, তখন আমাদের ব্রেন আমাদের ধ্যান নেওয়ার জন্য কর্টিসল রিলিজ করে। দুইটা অপশন থেকে যে কোনো একটা চয়েস করার ব্যাপারে আমাদের ইনফ্লুয়েন্স করে। সোশ্যাল গ্রুপকে ফলো করা আর নিজের ব্রেইনের সিগন্যালটিকে ফলো করা। যদি আপনি কোনো সোশ্যাল সিচুয়েশনের ব্যাপারে খারাপ অনুভব করেন আর যদি আপনি এটাকে অ্যাভয়েড করতে না পারেন, তবে আপনি অন্যদের খুশি করতে নিজের ব্রেইনের সিগন্যালকে ফলো করতে পিছিয়ে আসতে
যে কোনো একটাকে সিলেক্ট করেন। আসেন সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরেন আপনার একটা প্রমোশন হলো, আপনি আপনার এই নতুন ক্যারিয়ার অপরচুনিটির জন্য খুশি, কিন্তু আপনি দোটানায় আছেন, কারণ এই প্রমোশনটি দূরের কোনো লোকেশনে অন্য কোনো শহরে যাওয়ার মানে নিজের বন্ধু আর পুরনো জীবনটাকে ছেড়ে যাওয়া, সেখান থেকে ছেড়ে যাওয়া যেখানে আপনি এতদিন ধরে যে পরিবেশটা তৈরি করেছেন, আপনি আপনার বর্তমান লাইফটাকে সেফ অনুভব করেন। যখন আপনি এই অপশনগুলোর ব্যাপারে চিন্তা করছেন, তখন হতে পারে আপনাকে ফয়সালা নিতে সাহায্য করতে আপনার ব্রেন কর্টিসল রিলিজ করে। এর মাধ্যমে আমাদের নতুন শহরে যাওয়ার ভয়ের দিকে ধ্যান বেড়ে যেতে পারে। মানুষ মনে করে তারা কষ্ট ছাড়া জীবন অতিবাহিত করতে পারবে। মানুষ সবসময় খুশি থাকার আশা করে, কিন্তু ব্রেইনের দৃষ্টিকোণ সম্পূর্ণ আলাদা। এটা আপনাকে সেফ রাখার জন্য সবসময় কর্টিসল রিলিজ করতে থাকবে। এজন্য ব্যথার অনুভূতি থেকে বেঁচে থাকা সম্ভব নয়। আপনার জীবিত থাকার জন্য হ্যাপি এবং আনহ্যাপি দুইটা কেমিক্যালই দরকার। এই কেমিক্যালগুলো ছাড়া আমরা জীবন কাটাতে পারবো না, আর কোনো কিছু শিখতেও পারবো না। আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি। অধ্যায় 3, ফ্রম উইশার সাইকেল টু ভিক্টোরিয়াস। আপনি কি কখনো বড় রিওয়ার্ড বা পুরস্কার পেয়েছেন? আপনি কি কখনো অনুভব করে দেখেছেন আশপাশে সবার থেকে রেসপেক্ট পাওয়া কতটা আনন্দের অনুভূতি? যদিও এই ফিলিংসটা সবসময়ের জন্য থাকে না, তবুও এই অনুভূতিটা কিন্তু হ্যাপি কেমিক্যাল রিলিজ হওয়ার ফলাফল। একবার যখন ইভেন্ট খতম হয়ে যায়, তখন আমাদের ব্রেন এই কেমিক্যালগুলো রিলিজ করা বন্ধ করে দেয় এবং আপনি নর্মাল ফিল করতে থাকেন। আপনি হয়তো ইদানিং হওয়া কিছু খারাপ ইভেন্টের কথা মনে আছে। আপনি হয়তো নিজের পারফরমেন্সের উপর প্রশ্ন ওঠানো শুরু করেছেন। আপনি হয়তো ভাবছেন আপনি যে স্পিচটা দিয়েছিলেন সেটা কি আসলেও ভালো ছিল? আমি আবার এমনটা কি করতে পারি যাতে আমি এমন অনুভূতি পেতে পারি? এই ধরনের চিন্তাগুলো কর্টিসল রিলিজ হওয়ার কারণে হয়। যে কেমিক্যালটা আপনাকে ভবিষ্যতের আসন্ন ঝুঁকির ব্যাপারে তৈরি করার চেষ্টা করছে তার নাম হলো কর্টিসল। যখন আপনি হ্যাপি কেমিক্যালের বৃদ্ধি অনুভব করেন, তখন আপনার ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাওয়ার খুশি অনুভূত হয়। একবার যখন খুশি পাওয়াটা বন্ধ হয়ে যায়, তখন আপনি জীবনের পেরেশানিগুলো নোটিশ করতে শুরু করেন। ব্রেন সবসময় নতুন পুরস্কার খুঁজতে থাকে। তো যখনই আপনি নতুন কিছু এমন অনুভব করবেন যাতে হ্যাপি কেমিক্যাল রিলিজ হয়, তখন আপনার ব্রেন লাগাতার ওই এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য আপনাকে বাধ্য করতে থাকবে। ওই এক্সপিরিয়েন্স আপনার জন্য ভালো কি খারাপ, আপনার ব্রেন সেটা চিন্তা করবে না। এতে ব্রেনের কিছু যায় আসে না। আসলে আমাদের মস্তিষ্ক ছেলেবেলা থেকে এমন অনুভূতি আর এক্সপিরিয়েন্স গুলোকে একত্রিত করেছে যেগুলো আপনাকে খুশি করে। উদাহরণ হিসাবে, যদি আপনার বন্ধু আপনাকে মাছ ধরতে যাওয়ার জন্য ইনভাইট করে, তবে সবার ক্ষেত্রে অনুভূতিটা কিন্তু একরকম হবে না। আপনি হয়তো খুব একটা এক্সাইটেড হচ্ছেন না, কারণ আপনার কাছে ফিশিং বা মাছ ধরা নিয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই। কিন্তু যদি আপনার ছেলেবেলায় মাছ ধরার অভিজ্ঞতা থেকে থাকে, আপনার এ বিষয়টি নিয়ে যদি অতীতে কিছু ভালো অনুভূতি থেকে থাকে, তবে এটা আপনার জন্য খুবই পছন্দের হবে। হয়তো ছেলেবেলায় ফিশিং করার জন্য আপনি অনেক কষ্ট এক্সপিরিয়েন্স করেছেন। হতে পারে মাছ ধরার পর আপনার এই কষ্টগুলো চলে যায়, আর এটা আপনাকে খুশি দেয়। বড় হওয়ার পরও আপনার ব্রেন ওই ফিশিংটাকে খুশি বৃদ্ধি করার আর কষ্ট কমানোর সাথে জুড়ে দেবে। হ্যাপি কেমিক্যালগুলোর সাথে প্রবলেম হলো এগুলো লম্বা সময় পর্যন্ত টিকে থাকে না। এজন্য আপনি সবসময় ওই এক্সপিরিয়েন্স খুঁজে বেড়াবেন যেগুলো আপনাকে খুশি করে, যাতে আপনি আপনার ব্রেনকে আরো বেশি হ্যাপি কেমিক্যাল রিলিজ করার জন্য বাধ্য করতে পারেন। যদি আপনি এমনটা করতে না পারেন, তবে আপনি নিরাশ হয়ে যান, আর কর্টিসল নামক কেমিক্যালটি আপনার উপর কর্তৃত্ব দেখায়, আর এটা আপনাকে দুঃখী ও উদাস অনুভব করায়। কল্পনা করুন আপনি ম্যাথে ফেল হয়ে গেছেন। হঠাৎ করে আপনি একটা পার্টিতে গেলেন। আপনি পার্টিতে এতটা এনজয় করলেন যে আপনার ফেল হওয়ার দুঃখটা ভুলে গেলেন। আপনার ব্রেন ম্যাথে ফেল হওয়ার দুঃখকে লুকানোর জন্য পার্টি করাকে একটা পারফেক্ট সলিউশনের রূপে দেখে। এজন্য যখনই আপনি ম্যাথে খারাপ নাম্বার পান বা ফেল করেন, তখনই আপনার প্রথম চয়েস থাকে পার্টি করার। পড়ার পেছনে অনেক পরিশ্রম করার জায়গায় আপনার ব্রেন আপনাকে ইনফ্লুয়েন্স করে পার্টি করার ব্যাপারে বাধ্য করে তোলে। আপনার ব্রেন ভুল করে একটা রাস্তা বানিয়ে নিয়েছিল, আর আপনি আজীবন ভর সেটাকে চোখ বন্ধ করে ফলো করে যাচ্ছেন, আর এভাবেই খারাপ অভ্যাসগুলো তৈরি হয়। এই সামারিতে হ্যাপি কেমিক্যাল এর খারাপ সাইকেলগুলো দেখানো হয়েছে। এটা ওই অভ্যাসগুলোর সাইকেল যেটা আপনার ব্রেন খুশি পাওয়ার জন্য আপনাকে ফলো করার ব্যাপারে বাধ্য করে। এতে কিছু যায় আসে না অভ্যাসগুলো খারাপ নাকি ভালো। আর এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। ডোপামিন নিরাশা তখন হয় যখন একই রিওয়ার্ড বহুবার রিপিট হয়। লাগাতার হওয়ার কারণে যে কোনো জিনিস নর্মাল হয়ে যায়। যখন কোনো কাজ অথবা রিওয়ার্ড অভ্যাসে পরিণত হয়, তখন তা বোরিং হয়ে যায়। এজন্য আপনি আরো বড় এবং আরো এক্সাইটেড জিনিস খুঁজতে থাকেন। আপনার নিজের নিরাশাকে কম করার জন্য কিছু করার ইচ্ছা হতে থাকবে। একজন ব্যক্তির ব্যাপারে চিন্তা করুন যে খাবার খুঁজছে। চলতে চলতে সে মাঠের পাশে একটা মাছ বোঝাই নদী খুঁজে পেল। সেই সুখবরটা শোনানোর জন্য তার ঘরের দিকে দৌড়াতে থাকলো। ওই লোকটার জন্য এই দৌড়টা পারিয়েছিল ডোপামিন, কারণ এই ডোপামিন তাকে এতটা এনার্জি দিয়েছিল যে সে মাছ খোঁজার রিওয়ার্ড পেতে চায়। যখন সে অন্যদের সাথে মিলে সেলিব্রেট করে নেয়, তখন ডোপামিন কমে যায়।
আর সে খুব খুশি অনুভব করা বন্ধ করে দেয়। হতে পারে পরের দিন সে আরো অনেক বড় কিছু খোঁজার ইচ্ছায় ঘুম থেকে উঠে। অন্যদিকে এন্ডরফিন কষ্টের কারণে ট্রিগার হয়, তবে এক্সারসাইজের মাধ্যমে বের হওয়া এন্ডরফিন ভালো অনুভব করার একটা তরিকা। আপনি এন্ডরফিন থেকে হওয়া খুশি তখন অনুভব করবেন যখন আপনি আরো বেশি চ্যালেঞ্জিং ওয়ার্কআউট করবেন বা ওয়ার্কআউট ট্রাই করবেন তখন। তবে এই খুশির অনুভূতিটা বেশি সময় পর্যন্ত থাকে না। যখন কোনো ব্যায়াম বা অ্যাক্টিভিটি আপনার অভ্যাসে পরিণত হয় তখন এন্ডরফিন কম হয়ে যায় এবং আপনি দুঃখী হয়ে যান। কিছু মানুষ আছে যারা রাগ কিংবা দুঃখ প্রকাশের জন্য নিজেকে কষ্ট দেয়। তারা নিজেকে কষ্ট দেয়ায় ভালো অনুভব করে, কেননা তাদের মস্তিষ্কে এন্ডরফিন রিলিজ হয়। অন্যদিকে তারা মনে করে তারা অনেক বেশি স্মার্ট, কিন্তু এটা যে শুধু তাদের ব্রেইনের ফাংশন তা তাদের মাথায় খেলে না। এই লোকগুলোকে দেখবেন সময়ের সাথে সাথে আরো বেশি এন্ডরফিন রিলিজ করতে, মানে নিজেকে আরো বেশি কষ্ট দেওয়ার অনুভূতি খুঁজতে এবং খুশি পাওয়ার জন্য তারা এগুলা বারবার করতে থাকে। তবে এই সাইকেলটা অনেক বেশি ভয়ঙ্কর। অন্যদিকে অক্সিটোসিন সোশ্যাল ট্রাস্টের ফলাফল। যেমন একজন স্ত্রী তার স্বামীর সাথে প্রতিদিন মারামারি করে তারপরও এই কেমিক্যালটির কারণেই ফেঁসে থাকে। সে তাকে ছাড়তে পারে না। সে তার স্বামীর কার্যকলাপগুলোকে লুকোতে থাকে, কেননা সে তার স্বামীর থেকে দয়া পাওয়ার অপেক্ষায় থাকে। তারপর তাকে তার স্বামীর কাছ থেকে পাওয়া দয়াই খুশি দেয়। সে তার নতুন লাইফ পার্টনার খোঁজার ব্যাপারে চিন্তা করার জায়গায় তার ব্রেন তাকে ওই টক্সিক রিলেশনশিপে থাকার ব্যাপারে বাধ্য করে তোলে। ব্রেন কষ্ট থেকে বাঁচার জন্য বাজে সাইকেল তৈরি করে। যখন কোনো অভ্যাস মানুষের খারাপ করতে থাকে তখন অক্সিটোসিন ওই একই প্যাটার্নে বারবার রিলিজ হতে থাকে। আমরা হ্যাপি কেমিক্যাল এর রিলিজ হওয়ার ব্যাপারে অ্যাডিক্টেড হয়ে গেছি। এজন্য নিজেকে খারাপ অভ্যাসগুলো থেকে বাঁচানোর জন্য আমাদের দুঃখ ও নিরাশাকে আপন করে নেওয়া উচিত। আমরা চলে যাচ্ছি পরবর্তী চ্যাপ্টারে। চ্যাপ্টার 4, হাউ ইউর ব্রেন ওয়্যার ইটসেলফ। যখন আপনি একটি কাজকে পুনরায় করেন তখন আপনার ব্রেন ওই নিউরনটিকেই ব্যবহার করে। এই নিউরনে মেলিন নামক এক ধরনের সাবস্টেন্স এর মাধ্যম থেকে যায়। এই নিউরনগুলো একটা আর একটার সাথে কুইক কানেকশন তৈরি করে নেয়, আর এজন্য ওই কাজটা করা সহজ এবং বারবার করার মতো হয়ে যায়। মানুষের ব্রেইনে 2 বছর থেকে 7 বছর বয়সের মধ্যে এই মেলেন অনেক বেশি মাত্রায় থাকে। আর আমরা যখন বড় হয়ে উঠি তখন আমাদের ব্রেন এই সাসপেন্সকে কম করতে থাকে। এজন্য সময়ের সাথে সাথে নতুন অভ্যাস ডেভেলপ করা কঠিন হতে থাকে। আমরা কম বয়সে নিউরাল নেটওয়ার্ক তৈরি করতে এবং আমাদের বাকি পুরো জীবন ওই অভ্যাসগুলোর উপর ভিত্তি করে চলতে থাকি যে অভ্যাস আমরা বানিয়েছিলাম। বড় হওয়ার পর আমরা বাচ্চা জন্ম দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বড় করার ব্যাপারে ফোকাস করি। মেলেনের মাধ্যমে ঢেকে থাকা নিউরন ব্রেন এ হোয়াইট ম্যাটার তৈরি করে। এটা আপনার ব্রেইনের ওই অংশ যা তৈরি করে আপনার অস্তিত্ব। আপনি কি পছন্দ করেন আর কি অপছন্দ করেন, আপনার অভ্যাসগুলো কি। যখন আমরা নতুন অভ্যাস তৈরি করার চেষ্টা করি তখন আমরা রেজিস্ট্যান্স বা এক ধরনের বাধার অনুভব করি, কেননা এ সময় আমরা ওই নিউরনগুলোর ব্যবহার করা শুরু করি যেগুলোর মেলেনের মাধ্যমে এখনো কোনো, যেগুলোতে আসলে মাইলেন এর মাধ্যমে ঢাকা অবস্থায় নেই। এজন্য আমরা বোর অনুভব করি এবং বারবার ফেল হয়ে যাই। আপনার ব্রেইনে মেসেজগুলো ইলেকট্রিসিটি রূপে ট্রাভেল করে। ইলেকট্রিসিটি জোড়া লাগানো নিউরন অথবা মেইলেন এর মাধ্যমে ঢাকা নিউরনগুলোর মধ্য দিয়ে দ্রুত ট্রাভেল করতে পারে। যখন আমরা নতুন কোনো কাজ করতে থাকি তখন আমাদের মধ্যে ওই সিগন্যালগুলো বা ওই ইলেকট্রিসিটিগুলো ওই জোড়া লাগানো নিউরনগুলোর মধ্য দিয়ে পাস করার মতো এনার্জি থাকে না। আপনি নিউরনগুলোকে রিপিট করার মাধ্যমে অথবা ইমোশনের ব্যবহার করে একে জোড়া লাগাতে পারেন। প্রথমত, স্ট্রং ইমোশন হ্যাবিট খুব দ্রুততার সাথে তৈরি করে, কিন্তু এর সাইড ইফেক্টও থাকে। মানবিক ইমোশন ব্রেইনে দ্রুততার সাথে নতুন রাস্তা তৈরি করতে পারে। যখন আপনি ইমোশনাল হয়ে ওঠেন তখন আপনি আপনার ব্রেইনের দ্বারা কোনো রেজিস্ট্যান্স মোকাবেলা করেন না। আপনি দেখবেন ইমোশনাল হয়ে মানুষ অনেক কঠিন কঠিন ডিসিশন নিয়ে নেয়। ইভেন ইমোশন এর কারণে মানুষের মধ্যে অতি মানবিক শক্তিও লক্ষ্য করা যায়। আসুন একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরে নিন আপনি কোনো বিজনেস করেন। আপনি জানেন এই বিজনেস যদি আপনি আপনার সমস্ত যোগ্যতা আর সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে করেন তবে 1 বছরে এখান থেকে 20 লাখ ইনকাম করা সম্ভব। কিন্তু বিগত 5 বছর যাবত আপনার অলসতা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারায় আপনি এই লক্ষ্যটা অর্জন করতে পারছেন না। এবার আসুন গল্পটাতে একটু ইমোশন জুড়ে দেই। ধরে নিন আপনার কোনো আপনজন যাকে আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন তার কিডনিতে কোনো সমস্যা দেখা দিয়েছে। ডাক্তার বলেছে 1 বছরের মধ্যে তার অপারেশন করাতে হবে, এজন্য আপনার 20 লাখের প্রয়োজন। এবারে যখন আপনার টার্গেট আর আপনার মাঝখানে আপনার ইমোশনগুলো কানেক্টেড হয়ে গেল তখন 90% সম্ভাবনা থাকবে আপনি ওই টার্গেটটা সত্যি অ্যাচিভ করে নেবেন। আর এটাই ইমোশনের পাওয়ার। নর্মাল টাইমে আমাদের ব্রেন লজিক দিয়ে চিন্তা করে আর নিউরনগুলো সহজে অ্যাক্টিভ হতে চায় না,
কিন্তু যখন এর সাথে ইমোশন জুড়ে দেওয়া হয় তখন ওই নিউরনগুলোই কাজ করতে বাধ্য হয়। লেখক এখানে লেরেটার গল্প শেয়ার করেন। লেরেটা বিমানে ট্রাভেল করার সময় পপকর্ন খেতে অনেক পছন্দ করত। একবার পপকর্ন খাওয়ার সময় তার একটা দাঁত ভেঙে গিয়েছিল। এই এক্সপিরিয়েন্সের পর থেকে সে পপকর্ন খেতে ঘৃণা করে। দাঁত ভেঙে যাওয়া আর ফ্লাইটে রক্ত পড়ার সেই অনুভূতি তাকে এতটা ভয় দেখিয়েছে যে এতে তার নিউরনে একটা নতুন রাস্তা তৈরি হয়েছিল। ট্রাভেল করার সময় পপকর্ন খাওয়া তার পুরনো অভ্যাসটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। যদিও পপকর্ন খাওয়া বা ছেড়ে দেওয়া কোনো খারাপ অভ্যাস নয়, কিন্তু এখানে ইমোশন কতটা কার্যকরী তা দেখানো হলো। ইমোশনকে প্রেডিক্ট করা যায় না। কখনো কখনো আমরা বাজে অভ্যাসগুলো তৈরির ব্যাপারেও বাধ্য হয়ে যাই, যেমন মদ্যপান করা, পার্টি করা বা অতিরিক্ত খাওয়া পছন্দ করা। রিপিটেশন মানে একই কাজ বারবার করাও আমাদের ব্রেনকে রিওয়্যার করতে পারে। এটা ধীরগতি সম্পন্ন এবং চ্যালেঞ্জিং প্রসেস। যখন আপনি রিপিটেশনের মাধ্যমে মানে বারবার একই কাজ করার মাধ্যমে কোনো নতুন অভ্যাস তৈরি করতে চান, তখন আপনি আপনার মস্তিষ্কের মাধ্যমে অনেক বেশি রেজিস্ট্যান্সের মোকাবেলা করেন, কারণ এ সময় আপনার নতুন নিউরনের ব্যবহার হচ্ছে। কিন্তু রিপিটেশন বুঝে শুনে করা একটা প্রক্রিয়া। এর মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করেন যে আপনার কোন অভ্যাসটা তৈরি করতে হবে। আর এ সময় আপনি ওই অভ্যাসগুলো চয়েস করবেন যেগুলো আপনার প্রোডাক্টিভিটিকে বাড়াতে পারে। নতুন অভ্যাস তৈরির জন্য নতুন নিউরন তৈরি করা ফিজিক্যালি চ্যালেঞ্জিং হয়। আমাদের মস্তিষ্ক আসলে নতুন নিউরন তৈরি করতে পারে, কিন্তু এজন্য আমাদের শরীরে অনেক বেশি এনার্জির প্রয়োজন হয়। যখন আপনি নতুন রুটিন ফলো করবেন তখন আপনি নিজের শরীরে অনেক বেশি দুর্বলতা অনুভব করবেন, আর ফলাফল হিসাবে আপনার কাছে পুরনো জীবনধারায় ফেরত যাওয়াটাই সহজ বলে মনে হবে। আর এ সময় আপনি আপনার টার্গেটকে অ্যাচিভ করার কথা ভুলে হার মেনে চলে যাবেন। মজার ব্যাপার হলো, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে না যে নতুন অভ্যাস তৈরির জন্য আমাদের ব্রেইনে নতুন নিউরন তৈরি করতে হয়। আর এই জন্য আমাদের বডির থেকে প্রচুর পরিমাণ এনার্জি আমাদের ব্রেইন শোষিত করে। আর বেশিরভাগ মানুষ এমন কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারে না বলেই নিজেদের জীবনে কোনো পরিবর্তন আনতে পারে না। নতুন অভ্যাস তৈরি করাকে আপনার জন্য সহজ বানানো আপনার পুরনো রুটিনের সাথে এটাকে জুড়ে দিতে হবে। উদাহরণ হিসেবে লেখক এখানে লুইসের কাহিনী শেয়ার করেন। লুইস নতুন জব পেয়েছিল, এজন্য তার প্রতিদিন পটেনশিয়াল ক্লায়েন্ট খোঁজার প্রয়োজন ছিল। সে চেষ্টা করে, কিন্তু সে নতুন ক্লায়েন্ট খোঁজা কন্টিনিউ রাখতে পারেনি। লুইস নিজের কাজকে আরো বেশি সিরিয়াসলি নেয়ার ফয়সালা করলো, আর এজন্য সে প্রতিদিন 2 ঘন্টা নিজের স্কিলকে ইমপ্রুভ করতে 2 ঘন্টা করে নতুন কাজ করতে অ্যাপ্লাই করলো এবং প্ল্যান তৈরি করলো। আর সে প্রতিদিন এই কাজটা পূরণ করার পর নিজেকে একটা পুরস্কার দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিল। প্রথম দিন লুইস 2টা কাজ পূরণ করে নিল আর সেলিব্রেট করার জন্য আইসক্রিম খেলো, কিন্তু এই আইসক্রিম খাওয়াটা তাকে খুশি করেনি। দ্বিতীয় দিন সে নতুন কিছু ট্রাই করে সে নিজের কাজকে প্রোগ্রেসের সাথে দেখলো এবং সেটাকে কমপ্লিট করলো। সে বন্ধুদের সাথে এটা শেয়ার করলো এবং এতেও সে খুশি অনুভব করলো না। এরপরের আসন্ন দিনগুলোতে সে আরো অনেক আলাদা আলাদা পুরস্কার ট্রাই করে দেখে, কিন্তু কোনোটাই তাকে খুশি করে না। এর ফলাফল এমনটা হয় যে লুইস তার প্ল্যানগুলোকে ফলো করার ব্যাপারে বোর হচ্ছিল। একদিন সে অনেক দুর্বল অনুভব করছিল, তাই সে কাজ করার পূর্বে 1 কাপ কফি খাওয়ার ফয়সালা নিল। এতে সে নিজের নতুন প্ল্যান ফলো করার ব্যাপারে অনেক বেশি এক্সাইটেড এবং নিজের মধ্যে অনেক এনার্জি খুঁজে পেল। এরপর থেকে সে রিওয়ার্ড রূপে নিজেকে কফি দেয়। 6 সপ্তাহের মধ্যে লুইস নতুন স্কিল শিখে নিল এবং নতুন জব অপরচুনিটির ব্যাপারে চিন্তা করলো। আপনার ব্রেন রেজিস্ট্যান্সকে পরিবর্তন করার জন্য নতুন অভ্যাসগুলোকে তৈরি করতে রিওয়ার্ড বা পুরস্কারের সাথে একে জুড়ে দিতে হবে। এর মাধ্যমে আপনি তাকে রিওয়ারিং করতে পারবেন। এমন একটা রিওয়ার্ড খুঁজুন যেটা আপনাকে সবচেয়ে বেশি মোটিভেটেড করে। আপনার লাগাতার এক্সপেরিমেন্ট করতে থাকা উচিত। নিজের প্রতিদিনকার অভ্যাসগুলোকে পরিবর্তন করে আপনি নিজের বাস্তবতাকে পরিবর্তন করতে পারেন। এমনটা করার চাবিকাঠি হলো লাগাতার করতে থাকা এবং সামনে এগোতে থাকা। চ্যাপ্টার 5 আপনারা শুনছেন বাংলা অডিও বুক মিট ইউর হ্যাপি কেমিক্যাল বাই লোরিতা গ্রাজিয়ানো। অধ্যায় 5 বিল্ডিং নিউ হ্যাপি সার্কিট। নতুন সার্কিট তৈরি করা ব্রেইনে। নতুন অভ্যাস তৈরি হতে 45 দিনের মতো সময় লাগে। এজন্য আপনার সেম কাজটাকে প্রতিদিন রিপিট করতে হবে। যদি আপনি একদিনও মিস করেন তবে আপনি ব্রেইনের মধ্যে যে নিউরন তৈরির রাস্তাটা তৈরি হচ্ছে সেটাকে থামিয়ে দিলেন। নিউরনগুলোর মধ্যে নতুন কানেকশন তৈরির সময় আপনার প্রতিদিন ওই একই কাজগুলো লাগাতার করতে থাকতে হবে। যদি আপনি একবার ফেল হয়ে যান তবে আপনার আবার প্রথম দিন থেকে শুরু করতে হবে, মানে আবার 45 দিন। 45 দিন একটা না একটা কাজ করার পর আপনি নোটিশ করবেন এটা সম্পূর্ণরূপে আপনার অভ্যাসে পরিণত হয়েছে। এরপর থেকে আপনি এটাকে সহজে করতে পারবেন এবং এনজয় করবেন।
একবার যখন আপনি নিজেকে সফলতা পেতে দেখবেন, তখন আপনি নিজের নতুন অভ্যাস নিয়ে জয়ী হতে এবং আরো বেশি মোটিভেট হয়ে যাবেন। আপনি এই পদ্ধতিটিতে সন্দেহ পোষণ করতে পারেন, কেননা ৪৫ দিন পর্যন্ত এমন কোনো কাজ করা যেটা আপনার পছন্দ নয় সেটা আসলেও আপনার জন্য বেশ কঠিন হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনি একবারেই ৪৫ দিনের প্রসেসটা কোনো রকম গ্যাপ না দিয়ে ফুলফিল করে ফেলেন, তবে আপনি নোটিশ করবেন আপনি আপনার নতুন এই অভ্যাসটিকে পছন্দ করতে শুরু করেছেন, আর সাথেই আপনি আপনার প্রোগ্রেস নিয়ে গর্ব অনুভব করবেন। এর চাবিকাঠি হলো সবুর বানিয়ে রাখা এবং লাগাতার করতে থাকা। আপনার ব্রেনের নার্ভগুলো কিভাবে ওয়্যার করা হয়েছে এটা জানার পূর্বে আপনি মনে করতেন আপনি যে জিনিসগুলো পছন্দ করেন না সেগুলো আপনার করা উচিত না। আপনি তখন ভাবতেন সেটা আপনার জন্য ভালো না। আপনার ব্রেন আপনাকে এটা বিশ্বাস দিয়েছিল যে সে যা করছে তা আপনার সার্ভাইভালের জন্য বেস্ট। কিন্তু মদ্যপান করা, ড্রাগস নেওয়া কিভাবে ভালো হতে পারে? এটা আসলে আপনার বুদ্ধিমত্তার সাথে নেওয়া কোনো চয়েস নয়, এটা আপনার পুরনো এক্সপিরিয়েন্সের কারণে হয়। এই অভ্যাসগুলো আর পুরনো এক্সপিরিয়েন্সগুলো আপনার ব্রেনকে ওয়্যার করে রেখেছে। এই ওয়্যারিং আপনাকে ভাঙতে হবে। আপনি আপনার ব্রেনকে ৪৫ দিনের প্ল্যান ফলো করে আরও বেশি প্রোডাক্টিভ, আরও বেশি সাকসেসফুলি এবং আরও বেশি প্রপার ওয়েতে কাজে লাগাতে পারেন এবং আপনার ব্রেনকে রিওয়্যার করে ফেলতে পারেন আগের থেকে। আপনি ৪৫ দিন ফলো করার জন্য হ্যাপি কেমিক্যালগুলোর ব্যবহার করে নিজেকে মোটিভেট করতে পারেন। যেমন আপনি ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোকে সেলিব্রেট করে ডোপামিনকে ক্লিয়ার করতে পারেন। যখনই আপনি কোনো ছোট কাজ করবেন, মানে যখনই আপনি একটা ছোট সাফল্য অর্জন করবেন, তখন ওই সাকসেসটাকে সেলিব্রেট করার জন্য নিজের প্রশংসা করুন। ছোট কাজের জন্য সেলিব্রেট করা বাচ্চাদের কাজ মনে হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আপনি নিজেকে হয়তো প্রশ্ন করবেন, আমি এত কাজ করে কেন খুশি হচ্ছি? বা আপনি হয়তো বলবেন, আমার আরো বেশি করা উচিত। কিন্তু এর জবাবগুলোর মধ্যে থাকা নেগেটিভ শব্দটা আপনার উপর যখন হামলা করবে, তখন তাকে পাত্তা না দেওয়ার চেষ্টা করুন। আপনার মনে রাখতে হবে, প্রতিদিনকার উঠানো ছোট ছোট কদমগুলো আপনাকে বড় টার্গেটগুলো ফিল আপ করতে সাহায্য করবে। দ্বিতীয় এক্সাম্পলটি হলো, নিজের মোটিভেশনকে বুস্ট করার জন্য এন্ডোরফিন নামক নিউরোকেমিক্যালটিকে ট্রিগার করুন। মনে করেন আপনি এক্সারসাইজ করাকে আপনার প্রতিদিনকার রুটিনে নিয়ে আসতে চান। ব্যায়াম করাকে মজাদার বানিয়ে আপনি এটা খুশি খুশি করতে পারেন। নতুন রুটিন আর আলাদা আলাদা মুড ট্রাই করুন। একবার যখন নতুন কোনো ওয়ার্কআউট সহজ হয়ে যাবে, তখন একটু কঠিন এক্সারসাইজ করা শুরু করুন। যদি আপনার কাছে ৪৫ দিন প্ল্যান ফলো করা কঠিন বলে মনে হয়, তবে আপনি আপনার ব্রেইনে হ্যাপি সার্কিট বানানোর জন্য এই দ্বিতীয় টুলটির ব্যবহার করতে পারেন। প্রথমত, আপনি কোনো এমন মানুষকে কপি করতে পারেন যাকে আপনি পছন্দ করেন। যদি কোনো অভ্যাস পরিবর্তন করা কঠিন হয়ে যায়, তবে এমন মানুষকে দেখুন যে অভ্যাসটি নিজের মধ্যে ডেভেলপ করে নিয়েছে। এরপর তার ব্যবহার শুরু করুন। ওই অভ্যাসটি ডেভেলপ করার ফলে তার জীবনে আসা পরিবর্তনগুলোকে লক্ষ্য করুন, আর তারপর তাকে তার প্ল্যানগুলো ফলো করতে থাকার বিষয়ে নিজেকে মোটিভেট করার জন্য ব্যবহার করুন। দ্বিতীয়ত, একই কাজকে ৪৫ দিন পর্যন্ত রিপিট করা কঠিন হতে পারে, কিন্তু এই কঠিন আর ক্লান্তিদায়ক কাজটিকে মজাদার কাজে পরিবর্তিত করে আপনি ওই কাজটিকে লাগাতার করার এনার্জি পেতে পারেন। যেমন কিছু লোক আছে যাদের নতুন ভাষা শেখার ব্যাপারে সমস্যা হয়। তারা সিনেমা দেখার মাধ্যমে সেটা শেখার চেষ্টা করে, কেননা সিনেমা দেখার সাথে সাথে শেখাটা তুলনামূলক বেশি মজাদার হয়। তৃতীয়ত, আপনি প্রথমবারেই নতুন গোল হাসিল করার ব্যাপারে এতটা আশা রাখতে যাবেন না। আপনাকে একে ছোট ছোট সহজ কাজে ভেঙে তারপর করতে হবে, আর এরপর একটা একটা করে ছোট ছোট অভ্যাস তৈরি করা উচিত। লরেটা একবার তার গ্যারেজকে সাফ করার চেষ্টা করছিল। এই কাজটা তাকে ভয় পাইয়ে দেয়, এজন্য সে কাজটাকে বারবার পিছিয়ে দিচ্ছিল। এরপর সে একদিন তার হাজব্যান্ডকে বলে এবং ডিসিশন নেয় যে তারা একদিনে মাত্র ১৫ মিনিট করে গ্যারেজটাকে পরিষ্কার করবে। যেহেতু তারা ওই বড় গোলটিকে অনেক ছোট ছোট স্টেপে ভাগ করে নিয়েছিল, এজন্য তারা পুরো গ্যারেজটিকে কয়েকদিনের মধ্যেই সাফ করে ফেলে। এভাবে আপনি ভালো অভ্যাসগুলো একটা লিস্ট তৈরি করুন, যা আপনার স্বাস্থ্য, আপনার আর্থিক অবস্থান এবং আপনার রিলেশনশিপগুলোকে ইমপ্রুভ করতে পারে। কি কি পরিবর্তন করতে চান সেগুলো সম্পূর্ণ ক্রম অনুসারে, মানে প্রায়োরিটি হিসাবে লিখুন। এরপর যে কোনো একটাকে প্রথমে সিলেক্ট করুন, আর ৪৫ দিন পর্যন্ত একটা হ্যাবিটকে নিজের মধ্যে তৈরি করুন। যদি আপনি ফেল হয়ে যান, এটাকে ততদিন পর্যন্ত করতে থাকুন যতদিন না আপনি গোল পর্যন্ত পৌঁছে যাচ্ছেন। এরই সাথে শেষ হলো লরিতা গ্রাজিয়ানোর বই মিট ইউর হ্যাপি কেমিক্যাল এর অডিও বুক। বইটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি আপনারা এইরকম অডিও বুক রেগুলার শুনতে চান, তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।